হ্যালো এভরিওয়ান, আরো একটি নতুন অ্যানিমে এক্সপ্লেনেশনের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর হ্যাঁ, আজকে আমরা দেখব মাই ফ্রেন্ডস লিটল সিস্টার হ্যাজ ইট ইন ফর মি এর 11 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। আর ভিডিও শুরু করার আগে সবাইকে জানাই মহান বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা। গত পর্বে আমরা দেখেছিলাম আকি আর তার বন্ধুরা ড্রামা ক্লাবকে তাদের আসন্ন পারফরমেন্সের জন্য সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছিল। আর হ্যাঁ, সবচেয়ে মজার ব্যাপার, ইরোহা নিজের আসল পরিচয় গোপন রেখেই শেষ পর্যন্ত ড্রামা ক্লাবে ঢুকে পড়েছে। এবার প্রশ্ন হলো, এরপর কি কি ঝামেলা আর মজার ঘটনা অপেক্ষা করছে সেটাই আমরা আজকের এপিসোডে দেখব। তো আর দেরি না করে চলো আজকের এপিসোডটা শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা দেখি ইরোহা স্টেজের উপর দাঁড়িয়ে কিছু দারুণ স্কিল দেখাচ্ছে। সত্যি বলতে সে ঠিক কি অভিনয় করছিল তা বোঝা মুশকিল, কিন্তু তার অভিনয় শেষ হওয়ার সাথে সাথে সবাই ইরোহার পারফরমেন্স দেখে ভীষণভাবে ইমপ্রেস হয়ে যায়। এরপর আকি আমাদের জানায় যে এই ঘটনার পর থেকেই তাদের আসল প্রস্তুতি শুরু হয়। আকি তার লেখা স্ক্রিপ্টটা ড্রামা ক্লাবের সদস্যদের হাতে তুলে দেয়। স্ক্রিপ্টটা হাতে পেয়ে সবাই বেশ নার্ভাস হয়ে পড়ে, কারণ এটি তাদের আগের স্ক্রিপ্ট থেকে অনেক আলাদা এবং চ্যালেঞ্জিং ছিল। কিন্তু নার্ভাসনেসের পাশাপাশি তাদের মধ্যে একটা অদ্ভুত উত্তেজনাও কাজ করছিল। তারা সবাই মিলে তাদের সেরাটা দেওয়ার জন্য কঠোর পরিশ্রম শুরু করে দেয়। তারা শুধু অভিনয়েই নয়, বরং নাটকের ব্যাকগ্রাউন্ড, মিউজিক এবং অন্যান্য ছোটখাটো বিষয়েও মন দেয়। আর তাদের সাথে আকির টিম অর্থাৎ ওতোই আর উজুমিও সমান তালে খেটে যাচ্ছিল। এর পরের দৃশ্যে আমরা দেখি আকি পাশ থেকে ড্রামা ক্লাবের মেয়েদের ট্রেনিং দেখছে। মেয়েরা খুব মন দিয়ে প্র্যাকটিস করছিল, কিন্তু তাদের অভিনয়টা ঠিকঠাক জমছিল না। তাদের দুর্বল অভিনয় দেখে ইরোহা রেগে গিয়ে তাদের ওপর চিৎকার করতে শুরু করে। এখানে ইরোহার চরিত্রটা বেশ আকর্ষণীয়। বাইরে থেকে দেখে মনে হচ্ছে সে শুধু শুধু রাগ দেখাচ্ছে বা ড্রামা করছে, যেমনটা আকিও ভাবছিল, কিন্তু আসলে সে কাজটার প্রতি ভীষণ সিরিয়াস। ইরোহা এরপর মিদোরিকে আলাদা করে ডেকে নেয় এবং খুব সুন্দরভাবে তার চরিত্রের গভীরতা বোঝাতে শুরু করে। সে মিদোরিকে বলে দেয় তার চরিত্রটা ঠিক কেমন, কিভাবে ডায়লগ ডেলিভারি করতে হবে, আর সবচেয়ে বড় কথা, তার অভিনয়ে কোনো অনুভূতি বা ফিল আসছে না। ইরোহার কাছ থেকে নিজের ভুলগুলো এভাবে জানতে পেরে মিদোরি একটুও রাগ করে না, বরং খুশি হয়। সে ইরোহাকে ধন্যবাদ জানায় এবং বলে যে সে তার ভুলগুলো শুধরে নেওয়ার জন্য আরও বেশি চেষ্টা করবে। এরপর ইরোহা অন্য একটি মেয়ের দিকে এগোতেই হঠাৎ করে মেয়েটি টলতে শুরু করে এবং তার মাথা ঘুরতে থাকে। মিদোরি চিন্তিত হয়ে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? মেয়েটি দুর্বলভাবে উত্তর দেয়, হ্যাঁ, চিন্তা করো না, আসলে আমার খুব খিদে পেয়েছে। ইরোহা তাকে লাঞ্চ করে নিতে বলে, কিন্তু মেয়েটি জানায় যে সে আরও কিছুক্ষণ প্র্যাকটিস করতে চায়। এই দৃশ্যটা থেকে বোঝা যায় ড্রামা ক্লাবের মেয়েরা তাদের পারফরমেন্স নিয়ে কতটা সিরিয়াস। তারা নিজেদের শরীরের কথা না ভেবেও সেরাটা দেওয়ার জন্য পরিশ্রম করে চলেছে। ঠিক তখনই আমরা একটা ভীষণ মজার সিন দেখতে পাই। ড্রামা ক্লাবের দরজায় দাঁড়িয়ে মাশিরো এক দৃষ্টে আকির দিকে তাকিয়ে আছে। মাশিরোকে দেখে আকি বেশ অবাক হয়ে যায় আর বাইরে এসে বলে, আমি তো ভেবেছিলাম তুমি বাড়ি চলে গেছো। মাশিরো তখন আকির হাতে একটা খাবারের প্যাকেট ধরিয়ে দিয়ে মিষ্টি গলায় বলে, নিজের শরীরের দিকেও একটু খেয়াল রাখা উচিত, বুঝলে? এদিকে আকি খেয়াল করে আশপাশের কয়েকটা ছেলে কৌতূহলী চোখে তাদের দিকে তাকিয়ে আছে। মনে মনে নিশ্চয়ই আজব সব ভাবছে, কিন্তু মাশিরো একদম কেয়ার না করে সোজাসুজি বলে, অন্যরা কি ভাবছে তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি তো আগেই তোমাকে আমার মনের কথাটা বলে দিয়েছি। আমি জানি একদিন না একদিন তুমি ঠিকই আমার প্রেমে পড়বে। তারপর একটু সাহস জোগাড় করে মাশিরো আরো যোগ করে, তো যদিও আমি এখনো তোমার গার্লফ্রেন্ড নই, তবু গার্লফ্রেন্ড হওয়ার সব অধিকার আমি ব্যবহার করব। এই কথাটা বলার পরই মাশিরোর নিজেরই হঠাৎ ভীষণ লজ্জা লেগে যায়, আর সাথে সাথে তার মুখ একদম টমেটোর মতো লাল হয়ে যায়। সে এক সেকেন্ডও দেরি না করে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। আসলে মাশিরো এখানে তার শান্ত স্বভাবের বাইরে বেরিয়ে এসে খুব সাহসী একটা পদক্ষেপ নেয়। সে সরাসরি আকির প্রতি তার অধিকার জাহির করছে, যা তাদের সম্পর্ককে একটা নতুন দিকে নিয়ে যাচ্ছে। অন্যদিকে মাশিরো চলে যাওয়ার পর আকিকে দেখানো হয় যে লজ্জায় একেবারে লাল হয়ে গেছে। আকি যখন ক্লাসের ভেতরে ফিরে আসে, সে দেখে যে মিডোরির অভিনয় আগের থেকে অনেক উন্নত হয়েছে। সে এখন ডায়লগগুলো খুব সুন্দরভাবে বলছে। এটা দেখে ইরোহাও তার প্রশংসা করে। ক্লাবের বাকি সদস্যরাও ইরোহার খুব প্রশংসা করছিল, কারণ তার জন্যই তাদের নাটক এবং অভিনয় দুটোই একটা নতুন মাত্রা পেয়েছে। আকি দূর থেকে ইরোহার মুখের দিকে তাকায় এবং দেখতে পায় যে সে সবার প্রশংসা শুনে মনে মনে হাসছে। এই মুহূর্তে ইরোহার ভেতরের আনন্দটা স্পষ্ট ফুটে ওঠে। সে যে শুধু একজন ভয়েস ওভার আর্টিস্ট নয়, বরং একজন অসাধারণ ডিরেক্টরও, সেটা সে প্রমাণ করে
করে দিয়েছে। এর পরের সিনেই আমরা দেখি ইরোহা সোজা আকির ঘরে চলে আসে এবং তার বিছানায় শুয়ে পড়ে। আকি তাকে বলে, আমার মনে হয় তোমার আগে নিজের বাড়ি যাওয়া উচিত। উত্তরে ইরোহা মজা করে বলে, এটা তো স্বাভাবিক ব্যাপার যে আমি স্কুল শেষে সবার আগে তোমার ঘরেই আসব। এরপর সে তার মোজা খুলতে শুরু করলে আকি কিছুটা শরম পেয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। আকির এই লজ্জা পাওয়া দেখে ইরোহা আকির মজা নেওয়া শুরু করে এবং তাকে উত্তেক্ত করে বলে, কি ব্যাপার সেনপাই, তুমি কি আমার স্কার্টের নিচে কি আছে তা দেখতে চাও? এই কথা শুনে আকি রেগে গিয়ে বলে, আমার ওসব দেখার কোনো আগ্রহ নেই। ইরোহা যখন আরো মজা করতে শুরু করে তখন আকি তার মুখে জলের স্প্রে করতে থাকে। কিছুক্ষণ মজা করার পর পরিবেশটা শান্ত হয়। ইরোহা বলে, ঠিক আছে, আমি আর ফালতু কথা বলবো না। এরপর সে একটু অন্যমনস্ক হয়ে বলে, আমি জানি সেনপাই, তুমি সব সময় চাও আমি তোমার ঘরে থাকি। তুমি আসলে চাও না যে আমি এখান থেকে যাই, কিন্তু চিন্তা করো না, আজ তুমি বিশ্রাম নাও, আমি চলে যাচ্ছি। ইরোহার এই অদ্ভুত আচরণ দেখে আকি বুঝতে পারে যে কিছু একটা সমস্যা হয়েছে। সে জিজ্ঞেস করে, তোমার কি কিছু হয়েছে? আমার মনে হচ্ছে তুমি ক্লাব নিয়ে আমার সাথে কিছু কথা বলতে চাও। ইরোহা প্রথমে এদিক ওদিক তাকিয়ে কথা ঘোরানোর চেষ্টা করে, কিন্তু তারপর সে তার মনের আসল কথাটা বলতে শুরু করে। সে বলে, সত্যি বলতে ড্রামা ক্লাবের সদস্যদের দেখে আমার একটু জেলেসি হয়। তারা স্টেজের উপর সবার সামনে পারফর্ম করার সুযোগ পায়। হ্যাঁ, আমি জানি আমি একজন ভয়েস ওভার আর্টিস্ট এবং আমি আমার কাজকে ভালোবাসি, এর জন্য আমি তোমাকে ধন্যবাদও জানাতে চাই, কিন্তু এভাবে আমি সারা জীবন একটা রহস্যময়ী মেয়ে হয়েই থেকে যাব, যার আসল পরিচয় কেউ কোনোদিন জানবে না। সে আরো বলে, আমার মনে হয় আমি যা করছি তা অসাধারণ, কিন্তু আমি নিজের কোনো সাহায্য করতে পারছি না। যদি এই ফিফথ ফ্লোর অ্যালায়েন্স গেমের একজন পার্টনার হিসেবে সবার সামনে আসতে পারতাম, যদি মানুষ আমার আসল পরিচয়টা জানতে পারত। এই প্রথমবার ইরোহা তার ভেতরের নিরাপত্তাহীনতা এবং আকাঙ্ক্ষার কথা আকির সামনে প্রকাশ করে। সে শুধু পর্দার আড়ালে থাকতে চায় না, সে চায় মানুষ তার প্রতিভাকে চিনুক। আকি ইরোহার কষ্টটা বুঝতে পারে। সে ভাবে, ইরোহা যা বলছে তা ভুল নয়, তার মতো একজন প্রতিভাবান মেয়ে পর্দার আড়ালে লুকিয়ে থাকার জন্য নয়। আকি তাকে ভরসা দিয়ে বলে, তোমার চিন্তা করার দরকার নেই, আমি তোমাকে এই ব্যাপারে সাহায্য করব। আকি তাকে একটা প্ল্যান বলে, তারা ড্রামা ক্লাবের মিডিয়াকে ব্যবহার করবে। সে বলে, আমরা যে গেমটা তৈরি করছি সেটা আমাদের সবার জন্য, এখানে আমরা কোনো বাধা ছাড়াই নিজেদের প্রতিভা দেখাতে পারবো, আর যেহেতু এটা তোমার ইচ্ছা, আমি তোমার এই ইচ্ছাটা অবশ্যই পূরণ করব। আকির কথা শুনে ইরোহার মুখে হাসি ফুটে ওঠে। সে খুব খুশি হয়ে বলে, তোমার চিন্তা করতে হবে না, আমি তোমাকে হতাশ করব না, আমি অনেক জনপ্রিয় হব এবং সফল হয়ে দেখাবো। এরপর সিন বদলে যায় আর আমরা দেখি এক নতুন মেয়েকে। সে মাসিলোর দরজার সামনে এসে দাঁড়ায়। ভেতর থেকে মাসিরো জিজ্ঞেস করে, কে ওখানে? মেয়েটা তখন একদম নাটকীয় ভঙ্গিতে নিজের পরিচয় দিতে শুরু করে। সে গলা চড়িয়ে অদ্ভুত এক্সপ্রেশন দিয়ে বলে, রিপ্রিন্টের পুরো গ্যারান্টি, এখানেই থাকে সব মজা, কমেডি হোক, ড্রামা হোক, না হয় ট্র্যাজেডি, সবকিছুর আসল জাঁকজমক আমি তুলে ধরবো। চিপ, উজা পাবলিশিং এর আইডল এডিটর আমি। তার এই অদ্ভুত হাবভাব দেখে মাসিরো আর এক সেকেন্ডও দেরি করে না। সে তাড়াতাড়ি দরজা খুলে মেয়েটাকে ঘরের ভেতরে টেনে নেয় আর মুখ চেপে ধরে। কিন্তু মজার ব্যাপার জানো কি, মুখ চেপে ধরার পরেও মেয়েটা থামার নাম নেয় না, উল্টো আরো জোরে বলতে থাকে, কিরাবশি কনারিয়া, বয়স 17, মাসিরো চ্যান, হিংসা নয় চের। এই অবস্থায় মাসিরো বিরক্ত হয়ে ফিসফিস করে বলে, চুপ করো। এরপর আমাদের রুমের ভেতরের সিন দেখানো হয়। মেয়েটা চারপাশে তাকিয়ে বলে, ও বুঝে গেছি, তোমাদের দলের নাম ফিফথ ফ্লোর অ্যালায়েন্স, কারণ তোমরা সবাই 5 তলায় থাকো, তাই না? তখন মাসিরও গম্ভীর মুখ করে তাকে সাবধান করে বলে, মনে রেখো, ওরা কেউই জানে না যে আমি আসলে মাকি গাই নামাকো। ফিফথ ফ্লোর অ্যালায়েন্স গেমের নির্মাতারা এই বিল্ডিং এই থাকে, তাই এখানে এত চেঁচামেচি করা যাবে না। এখানে একটা বড় তথ্য প্রকাশ পায়। আমরা জানতে পারি যে মাসিরোই হলো মাকি সেন্সে, অর্থাৎ ফিফথ ফ্লোর অ্যালায়েন্সের সেই রহস্যময় স্ক্রিপ্ট রাইটার। সে তার এই পরিচয়টা গোপন রাখতে চায়। এরপর সেই নতুন মেয়েটি একটা স্ক্রিপ্টের কথা বলতে শুরু করে আর পাগলের মতো পুরো স্ক্রিপ্টটা অভিনয় করে ব্যাখ্যা করতে থাকে। তার এই কাণ্ড দেখে মাসিরো মাথায় হাত দিয়ে বসে পড়ে আর ভাবে, এই মেয়েটাকে আমি কি করব। পরের দিন মেয়েরা স্টেজে তাদের ফাইনাল রিহার্সাল করে। এটা ছিল তাদের আসল পারফরমেন্সের আগের দিনের শেষ প্রস্তুতি। তাদের অভিনয় অসাধারণ হয় আর সবাই খুব খুশি হয়। অন্যদিকে সুমিরে সেন্সে, মানে আমাদের সেই হট ম্যাম, আকির কাছে এসে তাকে ধন্যবাদ জানায়। তার অক্লান্ত পরিশ্রমের ফলেই ড্রামা ক্লাবের এত উন্নতি হয়েছে। কিন্তু আকি হঠাৎ করে খুব গম্ভীর আর ভয়ঙ্কর একটা ভাব নিয়ে বলে, আমি এই সব তোমার ধন্যবাদের জন্য করছি না, তুমি তো জানো আমি তোমার কাছে কি চাই। আকির এই রূপ দেখে সেন্সে ভীষণ ভয় পেয়ে যায়। আকি তাকে আরো ভয় দেখাতে শুরু করে। বেচারি সেন্সে ভয়ে কাঁপতে কাঁপতে বলে, তুমি চিন্তা করো না, আমি আমার কাজটা ঠিকমতো করার চেষ্টা করব। এরপর সেন্সে তার আসল উদ্দেশ্যটা বলে। সে জানায় যে পরদিন সবার মনোবল বাড়ানোর জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেখানে যেন সবাই অবশ্যই আসে। এই কথা বলেই সেন্সে সেখান থেকে পালিয়ে যায়। তার
বন্ধু অজুমি এসে জিজ্ঞেস করে, আমরা তো ক্লাবের অংশ নই, আমাদের কি ওখানে যাওয়া উচিত? আকি বলে, এটা সবার সাথে ঘনিষ্ঠতা বাড়ানোর একটা ভালো সুযোগ। অজুমি হঠাৎ জিজ্ঞেস করে, আচ্ছা তোর আর ইরোহার মধ্যে কি কোনো সমস্যা চলছে? আজকাল ওকে তোর সাথে একদমই দেখা যায় না। আকি হতাশ হয়ে বলে, আর বলো না, আমরা আবার আগের পরিস্থিতিতে ফিরে গেছি। ও আজকাল কিছু না বলেই আমার ঘরে ঢুকে পড়ে। অজুমি মজা করে বলে, এটা তো ভালো কথা, ভাই বোনের মধ্যে সম্পর্ক ভালো হচ্ছে, নাকি তোর মনে ওর জন্য সত্যি সত্যি কোনো ফিলিংস আসছে? আকি এসব কথা উড়িয়ে দেয়, তবে সে মনে মনে ভাবে যে মাসিরোর অনুভূতিরও কথা তার মাথায় রাখা উচিত। অজুমি তাকে মজা করে বলে, ভাই তুই তোর এই লাভ ট্রায়াঙ্গেলটা একটু সামলে রাখিস। এরপর আকি ড্রামা ক্লাবের রুমে গেলে মিদোরি তার কাছে আসে। সে আকিকে বলে, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আসার পর থেকে আমাদের পারফরমেন্স অনেক ভালো হয়েছে। সত্যি বলতে তুমি আমাদের সাথে আছো বলে আমি খুব খুশি। মিদোরি তখন আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু আকি তাকে থামিয়ে দিয়ে বলে, তোমাদের পারফরমেন্স ভালো হয়েছে কারণ তোমরা সবাই এর জন্য কঠোর পরিশ্রম করেছো। ধন্যবাদ এখন দিও না, আসল পারফরমেন্সটা শেষ হোক তারপর দিও। আকির কথা শুনে মিদোরি খুব খুশি হয় আর বলে যে তারা স্টেজে তাদের সেরাটা দেবে। কিন্তু যাওয়ার আগে মিদোরি আবার বলে, তবে সত্যি বলতে তোমাকে আর আমার বোন সুমিরে সেন্সেকে নিয়ে কিন্তু আমার এখনো একটু সন্দেহ হয়। সে আকিকে সতর্ক করে দিয়ে বলে, যদি তুমি আমার বোনের সাথে কোনো ওলটপালট করার চেষ্টা করো তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। এই কথা বলে সেও দৌড়ে পালিয়ে যায়। আকি ভাবে, এই মেয়েদের নিয়ে আমি কি যে করি। এরপর সন্ধ্যার সময় আকি ক্লাব রুমে প্রবেশ করে এবং দেখে যে সবার মুখ থমথমে। সে জিজ্ঞেস করে, কি হয়েছে? সেন্সেই জানায় যে ইয়ামাদা নামের যে মেয়েটির একটি গুরুত্বপূর্ণ চরিত্র করার কথা ছিল তার শরীর ভীষণ খারাপ হয়ে গেছে, তার প্রচন্ড জ্বর এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কালকের পারফরমেন্সে সে অংশ নিতে পারবে না। এই কথা শুনে সবাই ভেঙে পড়ে। মিডোরি তখন নিজেকে দোষ দিতে শুরু করে। সে কাঁদতে কাঁদতে বলে যে সে যদি সবাইকে এত চাপ না দিত তাহলে হয়তো এমনটা হতো না। রাতারাতি একজন অভিনেতার বদলি খুঁজে বের করা বা স্ক্রিপ্টে পরিবর্তন আনা প্রায় অসম্ভব ছিল। এতদিনের সব পরিশ্রম নষ্ট হতে চলেছে ভেবে সবাই হতাশ হয়ে পড়ে। আকি এই পরিস্থিতি দেখে মনে মনে ভাবে এটাই সঠিক সময়। অন্যদিকে ইরোহাকে দেখানো হয় যে আকির বলা কথাগুলো মনে করছে, তোমার মধ্যেও অসাধারণ প্রতিভা আছে, একদিন তোমারও সুযোগ আসবে। ইরোহা বুঝতে পারে তার সুযোগ অবশেষে এসে গেছে। সে ক্লাবরুমের সবার সামনে এগিয়ে যায় এবং তার মুখের মাস্ক আর টুপিটা খুলে ফেলে। ইরোহাকে দেখে ক্লাবের সবাই চমকে ওঠে। তারা এতদিন ধরে যার সাথে কাজ করছিল সে যে আসলে তাদেরই স্কুলের ছাত্রী ইরোহা তা তারা ভাবতেও পারেনি। অন্যদিকে আকি আর তার বন্ধুরা তাকে দেখে খুব খুশি হয়। ইরোহা দৃঢ়তার সাথে ঘোষণা করে, আমি তোমাদের সাহায্য করব, আমি ইয়ামাদার জায়গায় পারফর্ম করব। মিডোরি অবাক হয়ে জিজ্ঞেস করে, এতে তোমার কোনো সমস্যা হবে না তো? ইরোহা আত্মবিশ্বাসের সাথে উত্তর দেয়, আমার কোনো সমস্যা হবে না, আমি সবটা সামলে নিতে পারবো। ইরোহার কথা শুনে মিডোরি এবং ক্লাবের বাকি সদস্যদের মুখে আবার আশা ফিরে আসে। ইরোহা মনে মনে ভাবে, এটাই আমার নিজেকে প্রমাণ করার সেরা সুযোগ। সে মিডোরিকে জিজ্ঞেস করে, তাড়াতাড়ি বলো তোমরা কি সিদ্ধান্ত নিলে, আমাকে তোমাদের দলে নিতে চাও কিনা? মিডোরি খুশিতে প্রায় কেঁদে ফেলে এবং বলে, তুমি আমাদের দলে এলে আমরা খুব খুশি হব। এই কথা শুনে সবাই আবার আনন্দে মেতে ওঠে। ইরোহা সবার দিকে তাকিয়ে একটা চ্যালেঞ্জিং হাসি দিয়ে বলে, এবার আমি তোমাদের দেখাবো যে আসল পারফরমেন্স কাকে বলে। আর এই সাসপেন্সের সাথেই এপিসোডটি এখানে শেষ হয়ে যায়। ইরোহা কি রাতারাতি প্রস্তুতি নিয়ে স্টেজ কাঁপিয়ে দিতে পারবে এবং তার আসল পরিচয় সামনে আসার পর কি হতে চলেছে, এই সব কিছু জানতে হলে আমাদের অপেক্ষা করতে হবে এই সিরিজের শেষ এপিসোডের জন্য। তো বন্ধুরা, আজকের এপিসোডটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার।